দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এসকেএফ অনকোলজি সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক এটিএন নিউজের বিশেষ আয়োজন বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে। অনুষ্ঠানের সঞ্চালনায় আমি ডক্টর ফাতিহা শাফি আছি আপনাদের সাথে, আর থাকছি অনুষ্ঠানের পুরোটার সময় জুড়ে। দর্শক, আজ আমরা একটি আনকমন বিষয় আমাদের অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তু হিসেবে চূড়ান্ত করেছি। এই বিষয়টি সম্পর্কে আপনারা অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। যেহেতু আজকে 22শে সেপ্টেম্বর, তাই আজ আমরা আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করেছি ওয়ার্ল্ড সিএমএল ডে। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার আলমগীর কবির, রক্তরোগ বিশেষজ্ঞ, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, আমন্ত্রণ আপনাকে আমাদের আজকের এটিএন নিউজের স্টুডিওতে। ধন্যবাদ ডক্টর আপনাকে এবং এটিএন এই প্রোগ্রামের সমস্ত আয়োজকদেরকে ধন্যবাদ। জি স্যার, যেরকমটা শুরুতে বলছিলাম যে খুবই একটি আনকমন বিষয় আসলে আজকে আমরা সিলেক্ট করেছি। সাধারণ মানুষের মধ্যে আসলে অনেকেই জানে না সিএমএল বলতে আসলে কি বুঝি। শুরুতেই সেটি দিয়ে শুরু করতে চাচ্ছি যে সিএমএল আসলে কি। সিএমএল এটা সংক্ষিপ্ত নাম, এটা হলো ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। এটা খুব আনকমন না আমাদের দেশে। এটা শুনতে লিউকেমিয়া শব্দটার জন্য অনেকে এটা সম্পর্কে একটু ভীতিকর ধারণা থাকতে পারে, কিন্তু যেহেতু ক্রনিক, এটা লেস প্রোগ্রেশন, মানে আস্তে আস্তে এই রোগীটা খারাপের দিকে যায়। আর এখন যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব, এর অনেক ট্রিটমেন্ট আছে, স্টেপ বাই স্টেপ ট্রিটমেন্ট আছে, এবং সেটা বাংলাদেশেও আছে। এবং সেই জন্য এটাকে নিয়ে আমরা যারা ডাক্তাররা, যারা আমরা হেমাটোলজিস্ট, এটা ম্যানেজ করি, আমরা এত চিন্তিত থাকি না পেশেন্টের সুস্থতার জন্য। আচ্ছা, যেরকমটা বলছিলেন আসলে যে এটি আসলে খুবই আনকমন একটি বিষয় না, কিন্তু অনেকেই হয়তো এই জিনিসটা সম্পর্কে আসলে ক্রনিক মাইলয়েড লিউকোমিয়া, সেই বিষয়টি সম্পর্কে আসলে অনেক দর্শকই আসলে অবগত না। সেই সূত্র ধরে আসলে বলতে চাই যে আমরা যদি বিশ্বের সাথে বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা কম্পেয়ার করি, তাহলে বাংলাদেশে আসলে সিএমএল এর পেশেন্ট আপনারা কেমন পেয়ে থাকেন? সিএমএল পেশেন্টের জিওগ্রাফিক্যাল কোনো ভেরিয়েশন নাই, রেস এথনিক কোনো ভেরিয়েশন নাই। সেদিক থেকে প্রতি 1,00,000 মানুষের মধ্যে দুইজন, এক অথবা দুইজন সিএমএল এ পার ইয়ার আমাদের কাছে আসে। সবাই আসে না, কিছু আসতে পারে। প্রতি 1,00,000-এ একজন অথবা দুইজন। আচ্ছা, যেরকমটা অনুষ্ঠানের শুরুতে বলছিলাম যে আজ 22শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড সিএমএল ডে হিসেবে আজকে পালিত হচ্ছে। 22শে সেপ্টেম্বরই কেন সিএমএল ডে পালিত হয়, অন্য কোনো দিন কেন নয়? হ্যাঁ, এটা একটা সুন্দর কোশ্চেন। এবং এটা 1960-তে, মানে 1960 সালে সায়েন্টিস্টরা, সাইটোজেনেটিক্স সায়েন্টিস্ট, এবং আমেরিকান একটা শহর ফিলাডেলফিয়াতে জি ক্রোমোজোমে একটা ছোট্ট ক্রোমোজোম পাওয়া গেছে। তারপরে 1972 সালে এটা দেখা গেল যেন ক্রোমোজোম 9 এবং ক্রোমোজোম 22, এই দুটোর আমরা আমাদের প্রতিভাষায় ট্রান্সলোকেশন বলি, যেটি এই দুটো মিলে একটা অনকোজিন তৈরি হয়েছে। তো যেহেতু ক্রোমোজোম 9, যেটি সেপ্টেম্বর মাস, এবং ক্রোমোজোম 22, দ্যাট ইজ 22 তারিখ, সেজন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে সিএমএল ডে হিসাবেই, এই ডেটটাকে সিএমএল ডে হিসাবেই মানে ওরা এই ডেট হিসাবেই ওরা এটাকে পালন করে থাকে। জি, চমৎকার একটি ব্যাখ্যা ছিল। এবার জানতে চাইবো যে এই যে সিএমএল হচ্ছে, সেটির পেছনে কি আসলে কোনো ফ্যাক্টরস বা কোনো প্রিডিসপোজিং ফ্যাক্টরস কি আছে কিনা? ইয়েস, এটা একটা খুব সুন্দর কোশ্চেন আপনার ডক্টর। যেন
আমি মানে কোনো জার্নালে এমন কিছু পাইনি, শুধু একটা কথাই বলে যে জাপানের যে অ্যাটমিক বোম যেটা হলো, যে দুটো শহরে, ওখানকার পপুলেশনে সিএমএল এর ইনসিডেন্সটা বেড়ে গেছিল। তারপরে আলফা মিটার্স করে কিছু রেডিয়েশনস আছে, সেটা এটা ছাড়া কোনো ডেফিনিট কজ খুঁজে পাওয়া যায় না। তো এখন সায়েন্টিস্টরা চিন্তা করছে, কিন্তু খুব স্টাবলিশড হয়নি সেটা। আমাদের ওজোন লেয়ার, যেখান থেকে আমাদের মানে আমাদের যে সূর্যালোকটা যে পরিশোধিত হয়ে আমাদের শরীরে পৃথিবীতে আসে, কিন্তু এই ওজোন লেয়ারটা কমে যাওয়ার জন্য রিসেন্টলি একটু চিন্তা ভাবনা হচ্ছে যে মানে আমাদের ক্যান্সার ইনসিডেন্সটা সারা ওয়ার্ল্ডে বেড়ে যাচ্ছে, যেহেতু সূর্যালোকের মধ্যে কিছু মানে রশ্মি আছে, যে রশ্মিগুলা মানুষের শরীরের জন্য ক্ষতিকর। আচ্ছা, আমরা যদি লক্ষণ বা উপসর্গে চলে যাই, কি কি লক্ষণ বা উপসর্গ দেখা দিলে আসলে সাধারণ মানুষ বুঝতে পারবে? আচ্ছা, লক্ষণ তেমন সিএমএল এর স্টার্টিংয়ে, যখন সিএমএল রোগটা যেহেতু এটা ক্রনিক, এটা লেস প্রগ্রেসিভ, লক্ষণ বলতে লেথার্জি, কিছু অ্যানিমিক থাকতে পারে, ওয়েট লস, লস অফ অ্যাপেটাইট, এই জাতীয় কিছু উপসর্গ পেশেন্টের থাকতে পারে। আর আরেকটা উপসর্গ পেশেন্ট নিজেও নিয়ে আসতে পারে যে ডক্টর, আমার বাম পাশে একটা চাকা দেখা যাচ্ছে, দ্যাট ইজ স্প্লিন। স্প্লিনটা একটু, স্প্লিন বেড়ে যাওয়ার অনেক কারণ আছে, সিএমএল হলো ওর মধ্যে একটা কারণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আমরা সাধারণত যেহেতু প্রতিটা রুগীর ট্রিটমেন্টের ফার্স্ট ইয়াটা হলো মানে টেস্টটা হলো কমপ্লিট ব্লাড কাউন্ট এবং পেরিফেরাল ব্লাড ফিল্ম। এটা দেখে আমরা আমাদের হেমাটোপ্যাথোলজিস্ট আর আমাদের হেমাটোলজিস্টরা বুঝতে পারি যেন সিএমএল হতে পারে। আচ্ছা, আপনি ইনভেস্টিগেশনের একটা কথা বলেছেন যে কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি দেখে আপনারা আসলে কনফার্ম হতে পারেন। আর কি কোনো টেস্ট বা ইনভেস্টিগেশন দিয়ে থাকেন আপনারা পেশেন্টকে? যেহেতু মানে এখন সমস্ত পৃথিবীতেই ট্রিটমেন্ট একই ধরনের হয়ে গেছে, যেন সারা পৃথিবী এখন একটা গ্লোবাল ভিলেজ, তো আমাদেরও সেইভাবে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হতে হচ্ছে। তখন আমরা তাদেরকে কিছু পরীক্ষা করতে হয়। সে পরীক্ষাগুলোই মানে আসলে মূলত অনেক একটু কস্টলি ট্রিটমেন্ট থেকে, সেটা হলো একটা হিউম্যান বিইং, আমরা তো শুধু পেরিফেরাল ব্লাড এবং সিবিসি দেখেই ট্রিটমেন্ট স্টার্ট করা মানে যৌক্তিক না। সেই টেস্টগুলোর মধ্যে আছে যে বিসিআর বিএল, যে অঙ্ক জিনটা তৈরি হয় ওটার ডিটেকশন পিসিআরের মাধ্যমে, অথবা অনেক সময় এটা পিসিআরের মাধ্যমে না হলে ফিশ টেকনিক বলে একটা কথা আছে। এবং বোন ম্যারো স্টাডির সম্পর্কে একটু কথা বলার দরকার, যেন আমরা তো অনেকে বোন ম্যারোটা ভয় পাই, তো আপনি নিজে তো ডক্টর, বুঝেন। বোন ম্যারো স্টাডি সম্পর্কে কিন্তু 2002-তে একটা কনসোর্টিয়াম হয়েছে। যদি একজন হেমাটোলজিস্ট মনে করে যেন মানে যেন তার সিএমএল হয়েছে পেরিফেরাল ব্লাড দেখে, এবং মনে করে যেন তার আইটিপি হতে পারে পেরিফেরাল ব্লাড থেকে, তখন বোন ম্যারো স্টাডিটা না করলেও পারে। মানে কিন্তু আমাদের দেশের ম্যাক্সিমাম মেডিসিনের কনসালটেন্টরা দে অলওয়েজ ওয়ান্টস দ্য বোন ম্যারো, তো উইদাউট বোন ম্যারো। তো বোন ম্যারোর করার আরও অনেক কিছু কারণ থাকতে পারে। আমরা যদি মনে করি যেন কিছু ক্লাস্টার অফ ব্লাস্ট রয়ে গেছে, যেন এটা অ্যাকুটের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, কিংবা ট্রিটমেন্ট স্টার্ট করার আগে পেশেন্টের ওই বোন ম্যারোতে কিছু ফাইব্রোসিস হয়েছে কিনা, এই জাতীয় মানে অনেকগুলো কারণ আছে, আই বিলিভ ইট।
কিন্তু স্টার্টিংয়ে আমরা ওষুধ স্টার্ট করতে পারি, কিন্তু পেরিফেরাল ব্লাড ফিল্ম এবং সিবিসি দেখে। আচ্ছা তারপরে পেশেন্টকে আস্তে আস্তে কাউন্সিলিং করে কেন আমরা বর্ণনাটা করব সেটা। আচ্ছা কিভাবে আসলে আমরা চিকিৎসা নিতে পারি সেই প্রসঙ্গে আমরা আসছি। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও যুক্ত হচ্ছে আপনার সাথে। দর্শক, সময় হয়ে গেল ছোট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা কথা বলছিলাম ওয়ার্ল্ড সিএমএল ডে নিয়ে। যেহেতু আজকে 22শে সেপ্টেম্বর, তাই ওয়ার্ল্ড সিএমএল ডে নিয়ে আমরা আজকে আলোচনা করছিলাম। ধন্যবাদ দর্শক আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। স্যার, বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা ইনভেস্টিগেশনসগুলো নিয়ে কথা বলছিলাম এবং বলছিলাম যে বিরতির পর আমরা ট্রিটমেন্ট প্রসিজিওরে ফিরে আসবো। সিএমএল এর ট্রিটমেন্ট প্রসিজিওর আসলে আমাদের দেশে কীরকম হয়, যেমন আমাদের টাইটেলে আজকে যুক্ত আছে যেমন বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে, সেটার সাথে সামঞ্জস্য রেখে আসলে কি বাংলাদেশে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা হচ্ছে কিনা? অবশ্যই হচ্ছে। সিএমএল এর ট্রিটমেন্ট স্টার্টিং হয়েছে অনেক আগ থেকেই, কিন্তু টার্গেটিং থেরাপি মানে জাস্ট রোগটাকেই শুধু নির্মূল করবে, সেই ট্রিটমেন্টটা 1999 থেকে স্টার্ট হয়েছে। আমরা 2000 সাল থেকে স্টার্ট করেছি, যে সেটাকে আমরা বলি টিকিআই, টাইরোসিন কাইনেজ ইনহিবিটরস। এগুলা ওষুধ, এই ওষুধগুলা কয়েকটা জেনারেশন আছে এবং এই জেনারেশনের প্রত্যেকটা ওষুধই এখন বাংলাদেশে পাওয়া যায় এবং আমাদের ফার্মাসিউটিক্যালসরাও এই ওষুধগুলো তৈরি করে। এবং স্টার্টিংয়ে আমরা যখন ওই ওষুধগুলো ব্যবহার করি তখন পার ট্যাবলেট প্রতিদিন একটা করে ওষুধ খেতে হয়, একটা ট্যাবলেট খেতে হয়, 400 টাকা ছিল। এটা এখন কমে কমে আস্তে আস্তে কমে কমে 180 টাকা পর্যন্ত আমাদের দেশে এটা পাওয়া যায়। যেহেতু পার ডে 180 টাকা, এটা হয়তো বা মিড লেভেলেও তেমন সমস্যা হয় না, কিন্তু লোয়ার মিড লেভেলে কিংবা প্রান্তিক রোগীদের জন্য এটা অনেক টাকা, মাসে প্রায় 6000 টাকা লেগে যায়। আচ্ছা, যেরকমটা বলছিলাম যে ওই যে আপনিও আমার সাথে একমত পোষণ করলেন যে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন আসলে বাংলাদেশেই সম্ভব হচ্ছে, কিন্তু তারপরেও আমরা দেখে থাকি যে কিছু লোকের আসলে বিদেশ গমন বা আমাদের পার্শ্ববর্তী দেশে গমনের একটি ইচ্ছা থাকে, বা তারা আসলে আস্থাহীনতায় ভুগে থাকে আমাদের দেশের ডক্টরদের উপর। সে বিষয়ে আপনি কি বলবেন? না, প্রথমত ওই শব্দটা শুনেই ভয় পেয়ে যায়, মনে করে লিউকেমিয়া, আমি হয়তো বা বাঁচবো না। এটা একটা মিথ্যা কথা, এটা একটা মানে টোটালি এই কথাটা আমাদের দেশ থেকে উঠাতে হবে। আর মানে আরেকটা কথা হলো কি, যে কিছু না বুঝেই মনে করে যে বাংলাদেশ থেকে অন্য জায়গায় চলে যায়, পার্শ্ববর্তী দেশ জাপান, ব্যাংকক এবং সিঙ্গাপুর। কোনো রুগী যদি যেতে হয় ব্যাংকক কিংবা সিঙ্গাপুর, তো আমরা তো 180 জন হেমাটোলজিস্ট আছি, আমাদেরকে একটু দেখুক আর আমাদের কাছ থেকে এটা জানুক জিনিসগুলা। জেনে আমরা যদি মনে করি যেন তাকে যেতে হবে, তাহলে আমরা কেন না পাঠাবো। একটা মানুষ যদি মানে একটু অল্প পরিমাণও শান্তি পায় বাইরে যেয়ে, সেটা আমরা করব। কিন্তু না বুঝে না শুনে শুধু আমরা সিঙ্গাপুর যাব, আমরা চীনে যাব, আমাদের গভর্নমেন্টের উচিত, এবং জানেও আমাদের আমাদের হেলথ ডাইরেক্টর, আমাদের সবাই জানে যে সিএমএল এখন আর বাইরে যাওয়ার মতো অবস্থা নাই। শুধু সিএমএল কেন, হেমাটোলজি ম্যালিগন্যান্সি মোর অর লেস আপনি বলতে পারেন এখন আর বাইরে যাওয়ার অবস্থা নেই। এই যে এই একটা কন্ডিশনের কথা বলছিলাম, সেটা কিন্তু বলছিলাম যে উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পর্যায়ের মানুষের কথা। আমরা যেহেতু একটু নিম্ন আয়ের মানুষের দিকে চলে আসি বা নিম্ন মধ্যবিত্ত যারা আছে, তাদের জন্য আসলে সিএমএল এর চিকিৎসাটা আসলে সহজলভ্য কিনা? হ্যাঁ, অনেক সুন্দর কোশ্চেন ডক্টর।
সেটা হলো যে না, আমাদের স্টার্ট হয়েছে আমাদের সরকার, বিশেষ করে আমাদের যে হেলথ যে ডাইরেক্টরেট, এখনো প্রায় অনেক মেডিকেল কলেজেই হেমাটোলজিস্ট আছে। আর এই ওষুধটা কিছু সহজলভ্য হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ক্যান্সার ইনস্টিটিউটে। দেখা গেছে যে মানে 1 মাসের ওষুধে আমরা 15 দিন দিতে পারছি, আর 15 দিন ওদের রুগীদেরকে কিনে নিতে বলছে। তো এটা কেন হবে? আমরা 1 মাসেই তাকে দেওয়া উচিত, তাই না? আর সারা পৃথিবীতেই যেন মানে হেলথ সিস্টেমটা অনেক সুন্দর আকার ধারণ করেছে, আমাদেরটা হতে তো বাধা নেই। আমরা 15 দিন দিচ্ছি, তারপরে আবার একদিন আসলো, আমরা বললাম যে না, আজকে নাই পরের দিন আসো। ইটস নট এ কার্টিসি, ইটস নট এ সিম্পলি, ইটস এ এক ধরনের মানুষের প্রতি নেগলিজেন্সি। অসহমর্মিতা। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের গভর্নমেন্ট বা সরকারের পক্ষ থেকে বা মেডিকেল ডাইরেক্টর লেভেলে যারা আছেন তাদের থেকে আসলে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, আপনি কি না, মনে এরা করেন? পদক্ষেপ নিচ্ছে, কিন্তু ওই পদক্ষেপগুলো আমরা একটু ইনহ্যান্স করতে চাচ্ছি, যেন হেমাটোলজি সোসাইটি অফ বাংলাদেশের নেতৃত্বে যেন আমরা বারবার সরকারকে বলছি, গভর্নমেন্টকে বলছি, যেন আমাদের এই গরিব রোগীদের জন্য সাবসিডারি দেওয়া হোক। কিন্তু আরেকটা হলো কি, যেন আমাদের যেন উচ্চবিত্ত যারা, তারাও কিন্তু বসে আছে যেন এইসব রোগীদেরকে চিকিৎসা দিতে, কিন্তু তারা ভয় পায় যেন আসলে ওষুধটা ঠিক জায়গায় যে পরে কেনে আমি যে হেলথ কস্টটা করছি সেটা ঠিক যে এদেরকে আমাদেরকে যেন মানে আরও বেশি করে কাউন্সিলিং করতে হবে, এবং ওদের আস্থাটা, আমরা যারা এই ওষুধটা লেখি তাদেরকে এই আস্থাটা আনতে হবে, যেন না এটা হচ্ছে যেন আমার খেয়াল আছে, আমি যখন মিটফোর্ডে ছিলাম তখন আজিজ গ্রুপ অফ কোম্পানি প্রায় 10 লাখ টাকা দিয়েছিল সোশ্যাল ওয়েলফেয়ারকে। এই সোশ্যাল ওয়েলফেয়ারটাকে আরও ডেভেলপ করতে হবে। এখন যে অবস্থাটা আছে, আমি একটা ডিপার্টমেন্ট সবকে খুব কঠিন কথা বলবো না, যেন আস্তে আস্তে ওরা খুব ডেভেলপড হচ্ছে, কিন্তু আরও কঠিন ডেভেলপড হতে হবে। এবং ওনাদের নিজেদেরও ইন্টার্নি আছে, তারা যে দেখবে যেন ওষুধগুলো সে ঠিক মতো কিনছে কিনা। এই জিনিসগুলা আরও আমাদের আসতে হবে, আরও মানে সুন্দরভাবে আসতে হবে। সর্বসাধারণ যারা আছেন আমাদের দর্শক বা শ্রোতা লেভেলের যারা আছেন, তাদের জন্য সিএমএল নিয়ে আপনার কি বার্তা থাকবে? মানে এখন থেকে 10 বছর আগে একটা কথা ছিল, সিএমএল ইট ইজ হার্ড টু কিউর সায়েন্টিস্টের লেভেলে। মানে সিএমএল ভালো হয়ে যায় কিন্তু একটু কষ্টকর। এখন বলে সিএমএল ইজ কিউরেবল ডিজিজ, সিএমএল ভালো হয়ে যায়। এখন দরকার হলো আমাদের সদিচ্ছা, বিশেষ করে সেই গভর্নমেন্ট হতে আরম্ভ করে উচ্চবিত্তদের, ডক্টরদের সদিচ্ছাটাই এখন যথেষ্ট আমাদের দেশ থেকে সিএমএল এর রোগী দেশের বাইরে না যাওয়া। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে এই বিষয়গুলো নিয়ে আরো অনেক প্রশ্ন ছিল, আজকে হয়তোবা সময় স্বল্পতার জন্য আমরা সেগুলো করতে পারিনি। ভবিষ্যতে আমরা সেই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করার থ্যাংক ইউ চেষ্টা করব। ডক্টর, থ্যাংক ইউ এটিএন এর সব কলা কৌশলী যারা এই সুন্দর একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছে, একটা অ্যারেঞ্জ করেছে আমাদের জন্য। জি থ্যাংক ইউ জি, ডক্টর। ধন্যবাদ স্যার। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। স্যারের কথার প্রসঙ্গ ধরেই আসলে বলতে চাই, সিএমএল কিন্তু এখন আসলে কিউরেবল একটি ডিজিজ, তাই সিএমএল নিয়ে একদমই ভয় বা ভীতি পাওয়া যাবে না। আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা জানিয়ে আজকের মতো আমি ডক্টর ফাতিহা শাফি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই এটিএন নিউজের সাথেই থাকবেন।